কি বলো তো? হ্যাঁ ঠিক আছে, দেন স্টার্ট। ওকে, বলো তো আমরা কোন অধ্যায় শুরু করব? অধ্যায়টার নাম হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম বা রাসায়নিক বন্ধন। এখানে দুইটি ভাগ আছে। একটা হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। এইটা দুইটি জিনিসের উপর ভিত্তি করে। এক, ইলেকট্রন বিন্যাস। দুই, আমাদের পর্যায় সারণী। আর পর্যায় সারণীর মূল ভিত্তিটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। এটা তোমরা জানো, আসলে ক্লাস 10 এটা ছিল, তাই নাকি? আমার কথার সাথে কথা বলতে হবে, বুঝতে পারছো? আচ্ছা, হ্যাঁ জি ভাইয়া। আর হ্যাঁ, মিউট করে তোমাদের সকলেরই একটা ভিডিওটা চালু করবা এবং সামনে বই এবং খাতা নিবা। যেগুলো আমি বলবো সেগুলো তোমরা আসলে লেখার চেষ্টা করবে এবং বইয়ে দাগানোর চেষ্টা করবে। যেটা আমি বলবো এটা বই দাগাও, সেটা বই দাগাবা, কেমন? আচ্ছা ঠিক আছে ভাইয়া। ওকে, তাহলে আমরা শুরু করতে চাচ্ছি। কোনটা যে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, আজকে এতটুকু পড়াবো এবং যদি পারি বন্ধনটাও তোমাদের উপর ভিত্তি করে আমি কাজটা শুরু করবো, কেমন? আচ্ছা, এখন একটু পর্যায় সারণী নিয়ে কথা বলি। দেখো, এটা জানো যে এটা হচ্ছে যে পর্যায় সারণী। ভাইয়া আপনার বইটা কি অক্ষরতত্ত্ব? না, এটা আমার ওই জাহাজ আর কি। আচ্ছা পর্যায় ঠিক সারণী আছে। যে কোনো বই হইলেই হবে, তোমরা দেখতে পারো। দেখো, এটা হচ্ছে যে পর্যায় সারণী। পর্যায় সারণীতে গ্রুপ কোনটা আর সারি কোনটা এটা বলতে হবে কি। যে দেখো, যেটা দেখতে পাচ্ছ গ্রুপ অর্থাৎ কলাম, যেটাকে বলা হয় কলাম, খাড়া দিকে এটাকে বলা হয় কলাম কিংবা গ্রুপ। আর যেটা এই যে বা থেকে ডান দিকে গেছে এটাকে বলা হচ্ছে সারি। এটা তোমরা সকলেই জানো। এবং এখানে কিছু জিনিস আছে। সেটা হচ্ছে যে প্রথম জিনিসটা এরকম, যে দেখো, প্রথম গ্রুপে কিছু মৌল আছে, দ্বিতীয় গ্রুপে কিছু মৌল আছে, এরকম প্রতিটা গ্রুপে কিছু মৌল আছে। এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ গ্রুপ। প্রথম গ্রুপকে বলা হয় ক্ষার ধাতু, তাই নাকি? তাহলে দ্বিতীয় গ্রুপকে কি বলা হয় বলো তো? মৃৎক্ষার ধাতু। হুম, দ্বিতীয় গ্রুপকে বলা হয় মৃৎক্ষার ধাতু। তারপরে হচ্ছে যে এখানে দেখতেছো গ্রুপ 17। গ্রুপ 17 কে কি বলা হয়? এই যেটা যেটা গ্রুপ 17, এটাকে কি বলা হয়? এটা হ্যালোজেন গ্রুপ। এরা অল টাইম পানির সাথে বিক্রিয়া করে লবণ তৈরি করে। এরা বেশিরভাগ সমুদ্রে পাওয়া যায়, বুঝতে পারছো? যেরকম ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো। তারপর গ্রুপ 18 যেটা, সেটাকে বলা হয় কি? হ্যাঁ, সাজ্জাদ বলো, সেটাকে কি বলা হয়? গ্রুপ 18 হচ্ছে গ্রুপ 18 কে বলা হয় নিষ্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাস। গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস। পারছো? গ্রুপ 18 কে কি বলা হয়? নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস। সাজ্জাদ ভিডিও চালু করো, তমাল সেন ভিডিও চালু করো, আরে ভাই, আল্লাহ চালু করতে। এবং সামনে বই এবং খাতা নিতে হবে, বুঝতে পারছো? এদেরকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস। এদেরকে নিষ্ক্রিয় গ্যাস কেন বলা হয়? হ্যাঁ, শাকিল বলো তো, নিষ্ক্রিয় গ্যাস কেন বলা হয়? ও ভাইয়া, ওদের অষ্টক পূর্ণ, মানে কোনো এক্সট্রা হ্যাঁ, কোনো ওদের ইলেকট্রন নিতে হয় না। ওকে, এরা কারোর সাথে ইলেকট্রন আদান প্রদান কিছু করে না, এরা একদম সে অষ্টপূর্ণ, বুঝতে পারছো? তাহলে একটু গেল এতটুকু। এখন আমরা আসি মেইন যেটাতে। এবং এখানে কয়েকটা ব্লকের মৌল আছে, তোমরা জানো যে এস পি ডি এফ। কয়টা ব্লক বলছিলাম? 4টা ব্লক বলছি। কি কি ব্লক? এস পি ডি এফ, 4টা ব্লকের মৌল আছে, তাই নাকি? তোমরা জানো যে কি কি ব্লক বলছিলাম আমি? প্রথমত এস, তারপরে পি, পি, আর একটা হচ্ছে ডি, ডি, আর এফ। একটা এফ। এস পি ডি এফ 4টা ব্লকের মৌল, বুঝতে পারছো? কয়টা ব্লক বলছিলাম? জি ভাইয়া। 4টা ব্লক। জি এই ভাইয়া। ব্লক কেন আসলো বলো তো? ব্লকটা আসলো এই কারণে যে তাদের ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে। তোমরা কি কখনো ইলেকট্রন বিন্যাসটা করেছো? যে হয়তো দেখেছো 1s2, 2s2,
2p6 এরকম তো করেছে, তাই নাকি? তারপরে জি ভাই 3s2, তারপরে 3p যেটাই হোক সেটাই, তাই নাকি? আচ্ছা, গেল। এখানে কয়েকটা কথা। আচ্ছা, এস ব্লকে ইলেকট্রন সংখ্যা কয়টা? সর্বোচ্চ কয়টি ইলেকট্রন যাইতে পারে? পি ব্লকে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন যাইতে পারে? ডি ছয়টা। তে সর্বোচ্চ কয়টি? আর দশ। এফ তে কয়টি? এটা কি জানো? জানি। ভাইয়া সবগুলো জানি। হ্যাঁ, এস এ কত যাবে? 2 2 এস এ 2, পি তে 6 6 সর্বোচ্চ পরিমাণ 6, 6 ডি তে 10 10 আর 14 ডি তে 10 10, দিতে 10 আর এটাতেও F-এ অসীম, বা যতটুকু যেতে পারে। 14 বেশিও যায় অনেক সময়, এটা আসলে এখনো আমরা ধারণা পাইনি ক্লাস, অর্থাৎ ইন্টারের বইয়ে এটা ধারণাটা নেই। এতটুক গেল। এস ব্লকের মৌল কাকে বলে? পি ব্লকের মৌল কাকে বলে? ডি ব্লকের মৌল কাকে বলে? আর এফ ব্লকের মৌল কাকে বলে? এস ব্লকের মৌল ওই সকল মৌলকে বলা হয় যে সকল মৌলের সর্বশেষ ইলেকট্রন এস ব্লকে ঢোকে। বুঝতে পারছো? জি ভাইয়া অর্থাৎ ইলেকট্রন বিন্যাসের সময় যে সকল ব্লকের মৌল, যে সকল ইলেকট্রন এস ব্লক পর্যন্ত যায়, যে সকল মৌলের, তাদেরকে এস ব্লকের মৌল বলা হয়। পি ব্লকের মৌল কাকে বলা হয়? যে সকল মৌলের ইলেকট্রন, অর্থাৎ সর্বশেষ ইলেকট্রনটা পি তে গিয়ে প্রবেশ করে, তাদেরকে বলা হয় কি মৌল? পি ব্লকের মৌল। ডি ব্লকের মৌল কাকে বলা হয়? যে সব মৌলের ইলেকট্রন, সর্বশেষ ইলেকট্রন ডি ব্লকে প্রবেশ করে। আর এফ ব্লকের মৌল যে সব মৌলগুলো কোথায় গিয়ে প্রবেশ করে? এফ ব্লকে। গেল। এস ব্লকের মৌল কয়টি? এস ব্লকের মৌল সংখ্যা হচ্ছে 14টি। কয়টি বলছিলাম? 14 14টি। পি ব্লকের মৌল সংখ্যা কয়টি? 36 36। 36। পি ব্লকের মৌল সংখ্যা কত বলছি? এগুলো পরীক্ষাতে অনেক সময় আসে। বুঝতে পারছো? ডি ব্লকের মৌল সংখ্যা হচ্ছে 41। আর বাকিটুক আছে, অর্থাৎ 27টা হচ্ছে এফ ব্লকের মৌল। কয়টা বলছি? 27টা এফ ব্লকের মৌল। আর এর ভিতরে আরো দুইটা গ্রুপ আছে, তোমরা জানো। একটা হচ্ছে ল্যান্থানাইট গ্রুপ, একটা হচ্ছে যে ল্যান্থানাইট গ্রুপ, আর একটা কি অ্যাক্টানাইট গ্রুপ, তাই নাকি? এই দুইটা তো জানো তোমরা। কি কি গ্রুপ আছে? ল্যান্থানাইট এবং অ্যাক্টানাইট। এই ল্যান্থানাইট এবং অ্যাক্টানাইটকে নিম্ন গ্রুপে দেওয়া হয়েছে। কেন? এদের আসলে মূলত স্থান কোথায় ছিল বলো তো? ল্যান্থানাইট গ্রুপ ছিল 57 থেকে 71 পর্যন্ত। এদের সকলের ধর্ম, তোমরা জানো যে সকলের, যাদের যে ধর্ম, তাদের ধর্মের উপর ভিত্তি করে গ্রুপ ভিত্তি করা হয়েছে, তাই নাকি? যাদের জি কি ভাইয়া ধর্মের উপর ভিত্তি করে সকল গ্রুপে মানে গ্রুপ ভাগ করা হয়েছে। ল্যান্থানাইট আর অ্যাক্টানাইট এই গ্রুপের মৌলটা, অর্থাৎ 57 থেকে 71, যেটা বলা হয় ল্যান্থানাইটস গ্রুপ, এই গ্রুপ 57 থেকে 71, এটা 57-র মধ্যেই থাকে। এদের আলো মানে হচ্ছে যে ধর্মগুলো দেখা যায় যে 57-তে প্রেফার করে। আর অ্যাক্টানাইট গ্রুপ 79 থেকে শুরু করে 103 পর্যন্ত, এরা কি 79 নাম্বার যে মৌল থাকে, সেই 79 নাম্বার ঘরে এরা থাকতে পারে। মানে ঘরের মৌলর সাথে এদের ধর্ম স্থাপন করে, এই জন্য এরা ওই গ্রুপে দেওয়া হয়েছে। গেল। এতটুক থাক। এখান থেকে আমাদের আলোচনার বিষয় এবং পরীক্ষাতে অ্যাডমিশন টেস্টে যেটা আসে, সেটা সবসময় ডি ব্লকের মৌলটা আসে। তোমরা জানো কোন গ্রুপের মৌলটা আসে অল টাইম? ডি গ্রুপের মৌল, অর্থাৎ ডি ব্লকের মৌল। এটা থেকে পরীক্ষাতে বারবার কোশ্চেন আসে, আর বাকিগুলো থেকে কোনো কোশ্চেন তেমন আসে না। এখন আমি এই ডি ব্লকের মৌল সম্পর্কে তোমাদেরকে কিছু ধারণা দেব। ডি ব্লকের মৌলগুলো কারা, কাদেরকে ডি ব্লকের মৌল বলা হয় বলো তো? যেরকম দেখো, তোমরা লিখে নাও, আমি বলি তোমরা লিখে নাও। অবস্থান্তর মৌল স্থিরের, থাকে না? হ্যাঁ, না, ডি ব্লকের মৌল অবস্থানান্তর মৌল কখনোই না। এটা আমি একটু পরে ভেঙে দিচ্ছি, এটাই কিন্তু পরীক্ষায় আসে। বুঝতে পারছো যে ডি ব্লকের মৌল কারা, এবং ডি ব্লকের মৌল অবস্থানান্তর মৌল হবে কি না, বা অবস্থানান্তর মৌল ডি ব্লক হবে কি না। ডি ব্লকের মৌলর কিছু ক্রাইটেরিয়া থাকলে তারা অবস্থানান্তর মৌল হবে, কিন্তু সকল ডি ব্লকের মৌল অবস্থানান্তর মৌল হবে না। এটা অল টাইম খেয়াল রাখবা। ভাইয়া বুঝতে পারছো? হ্যাঁ, আরেকবার রিপিট করবেন? হ্যাঁ, বলতেছি যে ডি ব্লকের মৌল
অবস্থানান্তর মৌল হবে দুইটা ক্রাইটেরিয়া থাকলে, অর্থাৎ দুইটা বৈশিষ্ট্য যদি থাকে, ডি ব্লকের সকল মৌল অবস্থানান্তর মৌল হবে না। বুঝতে পারছো আমার কথা? জি ভাইয়া। যে ডি ব্লকের সকল মৌল অবস্থানান্তর মৌল হবে না। এই তো মাল, তুমি কি বুঝতে পারছো? জি ভাইয়া, বুঝতে পারছি। হ্যাঁ, কি বলছি আমি? ডি ব্লকের সকল মৌল অবস্থানান্তর মৌল হবে না। ডি হবে না। ব্লকের অবস্থানান্তর মৌল হতে গেলে, অর্থাৎ অবস্থানান্তর মৌল হতে গেলে সেটাকে প্রথম ক্রাইটেরিয়া ডি ব্লকে থাকতে হবে, এবং দ্বিতীয় ক্রাইটেরিয়া হচ্ছে যে স্থিতিশীল আয়নে ডি অরবিটাল আংশিক পূর্ণ থাকবে। আমি কি বলছি বলতো? ওই ভাইয়া বলছেন যে স্থিতিশীল স্থিতিশীল আয়নে আপনার আংশিক পূর্ণ থাকবে আর কি। কি বলছি যে দেখো, যে এই যে এটা তোমরা একটু দেখে নাও, যে দেখো ডি ব্লকের মৌল কারা। এই যে স্কিনে তিব্বত ভ্যানিশিং ক্রিম মেখে ফের কবে নিকা করতে যাবে, অর্থাৎ স্কিনে স্ক্যান্ডিনিয়াম, তারপরে তিব্বতে কি টিট্রিয়াম, এটা জানো। তারপরে হচ্ছে যে ভিতে ভ্যানাডিয়াম, সিআরতে ক্রোমিয়াম, তারপরে ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক, এই কয়টাকে বলা হয় ডি ব্লকের মৌল। বুঝতে পারছো? স্কিনে তিব্বত ভ্যানিশিং ক্রিম মেখে ফের কবে নিকা করতে যাবে, এ কয়টাকে বলা হয় কি? ডি ব্লকের মৌল। অর্থাৎ আমি এখানে একটা কথা বলছি যে দেখো, যে অবস্থানান্তর মৌল হতে গেলে ডি ব্লকের মৌল কয়েকটা ক্রাইটেরিয়া আছে, তার মধ্যে একটা কি অবস্থানান্তর মৌল হয়। কারা অবস্থানান্তর মৌল হয়? ডি ব্লকের মৌল। কি থাকলে? যদি স্থিতিশীল আয়নে ডি অরবিটাল আংশিক পূর্ণ থাকে। আংশিক পূর্ণ মানে কি? ডি অরবিটালে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকবে? 1 থেকে 9। না, 1 থেকে 10টি। ডি অরবিটালে সর্বোচ্চ মৌল থাকবে। ডি অরবিটাল মানে 10টা। এই যে কিছুক্ষণ আগে আমি বলছিলাম যে ডি তে 10টা কয়টি ভাই, যাবে? আংশিক বলছেন না? না, এমনিতে বলতেছি যে পরিপূর্ণ 10টা থাকবে। যখন আচ্ছা, আংশিক পরিপূর্ণ বলছি, 10টা, এমনি আংশিক হলে তো 1 থেকে 9। 1 থেকে 9, এটা বুঝতে পারছো? আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ, জি ভাইয়া। দেখো তাহলে 1 থেকে 9, এখানে একটা জিনিস দেখো, এফ তে কি বলা হয়? আয়রন। এফ তে আয়রন। একটা আস আর ইক, এই দুইটা তো জানো। যখন ফেরাস আর কারো ফেরিক। জারণ, হ্যাঁ, এটাকে কি বলা হয়? Fe2+ আর Fe3+ হইলে কি হয় বলো তো? Fe2+ হইছে যে ফেরাস, আর ফেরাস। Fe3+ ফেরিক। ফেরিক। অর্থাৎ যখন কোনো কিছুর জারণ সংখ্যা কম হবে সেটা হবে আস, আর যেটার জারণ সংখ্যা বেশি হবে সেটা হবে কি? ইক। ফেরিক। শুধু ইক। ফেরাস আর ফেরিকের ক্ষেত্রেও না, এটা সবার ক্ষেত্রেই। যাদের জারণ সংখ্যার মানটা কম তাদেরকে বলা হয় আস, আর যাদেরটা বেশি তাদেরকে কি বলা হয়? ইক। ইক। এতটুকু তো বুঝতে পারছো? আচ্ছা, ইলেকট্রন বিন্যাস কয় ভাবে হয় এটা বলো তো? সাজ্জাদ কোথায়? সাজ্জাদ বলে ইলেকট্রন বিন্যাস কয় ভাবে হয়? আর একজন যে আসলো না, সাজাদ, কথা শুনতেছস? হ্যাঁ, শুনতেছি। ওই হৃদয় কি আসবে না? কি জানি, ওর রেকর্ড ক্লাস দেখবে আর কি। আচ্ছা, দেখলে ওকে, দেখবে, সমস্যা আচ্ছা নাই। আমি কি বলছিলাম ইলেকট্রন বিন্যাস। বলো তো? যে ইলেকট্রন ভাইয়া, বিন্যাস কয় ভাবে হয় বলো তো? ইলেকট্রন বিন্যাস কয়ভাবে? হ্যাঁ, আমাদের ইন্টারের বই 4 ভাবে আছে। তমাল দাস, তুমি কি জানো? তমাল সেন, ভাইয়া ওইগুলো হুন্ডি নীতি, পল্লীর বর্জনের নীতি, এগুলা। হ্যাঁ, পাউলির বর্জন নীতি, হুন্ডের নীতি, সাধারণ হ্যাঁ। ইলেকট্রন বিন্যাস, আর একটা চারটা। কি বলো তো? একটা হচ্ছে পাউলের নীতি, একটা হচ্ছে আফবাউ নীতি, আর একটা হচ্ছে হুন্ডের হ্যাঁ, নীতি, হ্যাঁ, হ্যাঁ, একটা হচ্ছে হুন্ডি বুঝতে নীতি। পারছো তাহলে কয়টা? হ্যাঁ, হুন্ডের হ্যাঁ ভাইয়া, নীতি, পাউলির 4 ভাগে। বর্জন নীতি, আহ্বায় নীতি। আফবাউ নীতি। হুম। তমাল দাস, তুমি কি বুঝতে পারছো? জি ভাইয়া, তমাল। বুঝতে হ্যাঁ। পারলে আমাকে হ্যাঁ না বলতে হবে, যদি না পারো আমি বারবার বুঝাই দেবো। আচ্ছা ভাইয়া বুঝতেছি। আচ্ছা তাহলে 1 ভাইয়া, নাম্বারে আমি কি বলছি? হ্যাঁ, ভাই আপনি এই যে যেমন পেজগুলো আছে না, স্ক্রিনশট মেরে আমাদেরকে একটু ইয়াতে গ্রুপে দিয়ে দিয়েন, হ্যাঁ? আচ্ছা আমি তাহলে ছবি আমাদের উঠাই জন্য দিয়ে ইজি দিবো হয়ে নাম্বার। যাবে। ওকে আচ্ছা, ওকে, ঠিক আছে অবশ্যই। ভাইয়া। আচ্ছা। একটা কি বলছি যে পলির বর্জন নীতি, আর হ্যাঁ। একটা কি বলছিলাম? হুন্ডের নীতি, আর একটা হুন্ডির। আউফবাউ আফ। নীতি, হ্যাঁ। আর একটা কি? আর একটা হয়েছে যে ভাইয়া পল্লীর বর্জন নীতি সিম্পল বলছেন। নীতি যেটা, হ্যাঁ, পলির বর্জন নীতি, যেটা সিম্পল ইলেকট্রন হ্যাঁ। বিন্যাস বলা হয়। বুঝতে পারছো?
জি ভাইয়া। আচ্ছা, এমনিতে এটা কেমন জানো, হুন্ডের নীতিটা কি বলো তো? হুন্ডের নীতি হুন্ডের নীতিটা কি আর আউবাউ নীতিটা কি? হুন্ডের নীতিতে কি বলা আছে বলো তো? ভাইয়া হুন্ডের নীতি আপনার স্থিতিশীল থাকবে না, অর্ধপূর্ণ এই ইলেকট্রন হুন্ডের অর্ধপূর্ণ। নীতির হুন্ডের নীতির মূল কাহিনী হচ্ছে স্পিন সংখ্যা। কি বলছি আমি? স্পিন সংখ্যা। স্পিন সংখ্যা মানে কি, দেখো আমরা যে এই যে অল টাইম এটা করতাম 2n², এটা তো অল টাইম করছে তাই নাকি? এই এনটা কি? শক্তি স্তর। এনটা কি? এনটা হচ্ছে শক্তি স্তর। এই 2 দ্বারা কি বোঝায় বলো তো? টু দ্বারা এর ইয়া যে 2 দ্বারা এই যে না, ইলেকট্রন ইয়া না, এই 2 দ্বারা বোঝায় স্পিন সংখ্যা। স্পিন সংখ্যা অর্থাৎ হুন্ডের নীতির শেষ কাহিনী এরকম যে একই পরমাণুর 2টি স্পিন সংখ্যা যে থাকে সেটা একই দিকে হবে না। অর্থাৎ একটা যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরে, আর একটা কি হবে, ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরবে। একটা কি ঘড়ির কাঁটার দিকে ঘুরলে অপরটা কি ঘুরবে, ঘড়ির কাঁটার দিকে। বিপরীতে। এটাই হচ্ছে স্পিন সংখ্যা। আর এই 2 দ্বারা স্পিন সংখ্যা বোঝানো হয়। এটা কিন্তু ভার্সিটি পরীক্ষায় আসছিল পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। কয় সালে এটা আমার খেয়াল নেই। বুঝতে পারছো যে 2 দ্বারা কি বোঝানো হয়? সিম্পল নিয়ম বা স্বাভাবিক সংখ্যা, স্পিন সংখ্যা বা হুন্ডের নীতি অনেক কিছু বলা হয়েছে। এখানে হবে এই 2 দ্বারা স্পিন সংখ্যাকে বোঝানো হয়। বুঝতে পারছো জি তোমার? ভাইয়া। আর এন দ্বারা তো ভাইয়া এই শক্তি স্তর না? হ্যাঁ, এন দ্বারা শক্তি স্তর। এন দ্বারা অল টাইম শক্তি আচ্ছা ঠিক স্তর। আছে ভাইয়া। এই যে এখানে লিখে দেওয়া আছে, দেখো এন দ্বারা কি বোঝায়? শক্তি স্তর গেল। এখন আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম তোমাদেরকে, দেখো ফেরাস অর্থাৎ আয়রন, আয়রনের সর্বশেষ শক্তি স্তরে কি থাকবে? 4s3d, 4s2 আর 3d6। বুঝতে D6। পারছো এতটুকু? হ্যাঁ 3d6, এই যে হ্যাঁ। বুঝতে পারছো? জি ভাইয়া। এটা কি? আয়রনের জন্য, তাই নাকি? আমি এখন কি হুম। বলছি যে স্থিতিশীল আয়ন, আয়ন মানে কি বুঝায় বলো তো? অর্থাৎ আয়ন মানে কেউ ইলেকট্রন গ্রহণ করবে, নইলে ইলেকট্রন কি করবে? দান বর্জন করবে। করবে। আচ্ছা হ্যাঁ। বর্জন করবে বা গ্রহণ করবে। যদি কেউ গ্রহণ করে সেটা কি হবে? প্লাস না মাইনাস? আহ, গ্রহণ করলে তো আপনার মাইনাস। গ্রহণ করলে কি হবে? ঋণাত্মক হয়, মাইনাস। আর হচ্ছে যে দান করলে? ধনাত্মক। দান করলে প্লাস। বুঝতে পারছো তোমরা? তাহলে আমি কি জি ভাইয়া। বলছি যে আয়নে পরিণত হতে গেলে হয় ইলেকট্রন দান করতে হবে, না হয় গ্রহণ করতে হবে। এখানে দেখো আয়নে পরিণত হয়েছে, তার মানে কি এই ফেরাস অর্থাৎ আয়রনকে যদি আমি 2টা ইলেকট্রন কি করে আয়রনটা ছেড়ে দেয়, 2টা ইলেকট্রন কি করে আয়রনটা ছেড়ে দেয়। তোমরা কি ঠিক মতো দেখতে পাচ্ছ এটা? হ্যাঁ দেখতে হ্যাঁ পাচ্ছি। ভাইয়া। হ্যাঁ, না একটু উঁচু করবো? উঁচু করতে হবে? না উঁচু করলে আবার আমার কলমের সমস্যা হবে, বুঝতে না না, পারছো? যেখানে আছিল ওখানে ঠিক আছিল তো। আচ্ছা আচ্ছা, তাহলে দেখো যে দেখো এখানে এই যে আয়রন 2টা ইলেকট্রন যদি ত্যাগ করে, বুঝতে পারছো, সে কি করলে 2টা হুম ইলেকট্রন দান করে দিল। দান করে দিলে তার এস অরবিটাল কি হবে? শূন্য। ওই যে ইলেকট্রন বিন্যাস অনুপাতে জানো যে এস অরবিটালটা কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। ডি অরবিটাল কি থেকে যাবে? 6। আর একটা দেখো যে এই আয়রন যদি 3টা ইলেকট্রন অর্থাৎ ফেরিকে পরিণত হয়, ফেরাস থেকে কি কিসে পরিণত হয়? ফেরিকে পরিণত ফেরিকে। হয়, তাহলে অবশ্যই 3টা ইলেকট্রন কি করে দিবে? সে ছেড়ে দিবে। যদি 3টা হুম ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে কি হয়ে যাবে? এসটা তো শূন্য হয়ে যাবে, এসে কোনো কিছু থাকবে না, কিন্তু ডি থেকেও একটা ইলেকট্রন কি হয়ে যাবে? চলে যাবে। বুঝতে পারছো না পারো নাই আমার কথা? ভাই ডি থেকে চলে যাবে কেন? ডিটা 3টা তো ইলেকট্রন এখানে যদি যায় হলে তাহলে তিনটে ডি এস থেকেও থেকে একটা যেতে হবে। অবশ্যই যাইতে হবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া। তাহলে দেখো আমি কি বলছি, স্থিতিশীল আয়নের ডি অরবিটাল 1 থেকে 9, অর্থাৎ কি আংশিক পূর্ণ যদি থাকে, দেখো এটা কি আয়ন অবস্থায়, আয়রন কি করছে আয়ন অবস্থায়, ডি অরবিটালে এখানে আছে 6টি, এখানে আছে কয়টি? 5টি। ওকে দেখো এখন আমি একটা কাজ করি, এটা কি এসসি তে কি বলা হয়? স্ক্যান্ডিয়াম। আমি স্ক্যান্ডিয়াম। তোমাদেরকে প্রশ্ন করি, তোমরা কি আসলে কি ভাবো আমাকে? এই যে ভাইয়া এত প্রশ্ন কেন করে? এই কারণেই করি, তোমরা আসলে পারবা না এটাই স্বাভাবিক, কিন্তু আমি এই কারণে প্রশ্ন করি যাতে যেন তোমাদের জিনিসগুলো বারবার মনে আসে। এসসি তে বলা হয় কি? স্ক্যান্ডিয়াম। দেখো স্ক্যান্ডিয়ামের কিন্তু স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস এইটা, তাই নাকি? হ্যাঁ। অর্থাৎ 4s2 শেষে হবে 4s2 3d1।
এই স্ক্যান্ডিয়াম যদি 3টা ইলেকট্রন ছেড়ে দেয়, আচ্ছা তোমরা কিন্তু আমাকে এই জিনিসটা প্রশ্ন করো নাই যে ভাইয়া এই ফেরিক কেন 2টা ইলেকট্রন ছেড়ে দিবে বা এ কেন 3টা ইলেকট্রন ছেড়ে দিবে, এটা কি মনে জাগছে কখনো? বা অ্যালুমিনিয়াম ক্লোরিন কেন মাইনাস হয়, অ্যালুমিনিয়াম কেন প্লাস হয়? ভাইয়া ক্লোরিন তো আপনার ইলেকট্রন গ্রহণে ও নিষ্ক্রিয় গ্যাস হওয়ার জন্য প্রবণতা বৃদ্ধি পায়, যার ফলে আপনার এর জন্য ইলেকট্রন কি করে গ্রহণ করে, ক্লোরিন? আপনার ইলেকট্রন গ্রহণ করবে, এই জন্য হ্যাঁ, বুঝতে পারছি। ক্লোরিন মাইনাস হয়। আর ফেরিক তো ভাইয়া ওই আপনার স্থিতিশীল হওয়ার জন্য 3টা ইলেকট্রন ত্যাগ করবে অথবা 2টা ইলেকট্রন ত্যাগ করবে। বুঝতে পারছো? এবার ঠিক আছে। তোমাকে খুব ভালো লাগলো, অন্যরা কথা বলতেছে না জন্য ওদের উপর আমি মন খারাপ করছি, বুঝতে পারছো? হ্যাঁ, ওইটা তো ভাইয়া বলবে আর কি। ওইটা তো আমরাও জানি, একজন সবাই হ্যাঁ, আনসার দিলে তো একসাথে শোনা যাবে না। আপনি একজন জিজ্ঞেস করুন। সকলেই বলবা? হুম, ওকে, আচ্ছা আমি জিজ্ঞেস করবো তাহলে এখন থেকে। হুম, তাহলে দেখো, স্ক্যান্ডিয়াম স্ক্যান্ডিয়াম 3টা ইলেকট্রন কি করবে, সে ছেড়ে দিবে। যদি স্ক্যান্ডিয়াম 3টা ইলেকট্রন ছেড়ে দেয়, তাহলে দেখো স্ক্যান্ডিয়ামের এস অরবিটালে কয়টা ছিল, 2টা, ডি অরবিটালে কয়টা ছিল, একটা। 2 আর 1 3, যদি সে 3টা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে কি হবে, এসও 0 হয়ে যাবে, ডিও কি হয়ে যাবে, হারিয়ে যাবে। 0 হয়ে যাবে, তাই নাকি? যদি এস আর ডি 0 হয়ে যায়, তাহলে ডি ব্লকে তার কি কোনো ইলেকট্রন থাকতেছে? না, তমাল কই? দাঁড়ান দেখতেছি, 1 সেকেন্ড হোল্ড। স্টার্ট করব। হ্যাঁ, করেন। তাহলে দেখো যে এই স্ক্যান্ডিয়ামটা কি করছে, যখন জারণ অবস্থায় কি করছে, এখানে জারণ অবস্থায় কি হয়েছে দেখো তো, ডি অরবিটালে 5টা ঘর কেন হয় বলো তো? যে 5 দুগুণে 10টা হবে, একটাতে 2টা ঘর, 2টা করে স্পিন সংখ্যা। হ্যাঁ, হ্যাঁ যেহেতু কি ভাইয়া। একটা একটা স্পিন সংখ্যা কি হবে, ঘড়ির কাঁটার দিকে, আর একটা স্পিন সংখ্যা কি হবে, ঘড়ির ঘড়ির কাঁটা। কাঁটার বিপরীতে। এরকম হবে না? তাহলে এখানে জি কি ভাইয়া। আমার পূর্ণ ঘরে কোনো ইলেকট্রন যাচ্ছে না। তাহলে দেখো আমাদের কথা ছিল কি আংশিক পূর্ণ হবে, হয় D1 থেকে D9 পর্যন্ত হবে। তাহলে জারণ অবস্থায় স্ক্যান্ডিয়াম কি অবস্থানান্তর মৌল হবে কখনো? বুঝি নাই ভাইয়া, আবার একবার বলেন। কি? জারণ অবস্থায় স্ক্যান্ডিয়াম কি কখনো অবস্থানান্তর মৌল হিসেবে গ্রহণযোগ্য হবে? না, না। তাহলে কেন হবে না? তার তো কোনো ইলেকট্রন নাই। বুঝতে পারছো? বুঝতে পারছো হুম। জি ভাইয়া। শাকিল? অবস্থান্তর মূল হ্যাঁ হলে ভাইয়া 1 বুঝছি। থেকে 9 পর্যন্ত থাকতে হবে। এখন দেখো, অবশ্যই। আচ্ছা, এই যে জিঙ্কের ক্ষেত্রে এখন দেখো, জিঙ্কের সর্বশেষ ইলেকট্রন বিন্যাসটা কি হচ্ছে, 4s2 আর 3d10, তাই নাকি? জিঙ্ক 2+ হয়, অর্থাৎ 2টা ইলেকট্রন কি করে, জিঙ্ক অল টাইম ছেড়ে দিতে চাই। যদি 2টা ইলেকট্রন জিঙ্ক ছেড়ে দেয় তাহলে এস অরবিটাল থেকে 2টা চলে যাবে। যদি এস অরবিটাল থেকে 2টা চলে যায়, অবশ্যই ডি অরবিটালে কি থাকবে, 10টা থাকবে, তাই নাকি? যেহেতু জিঙ্কের যদি 2+ হয়, এখানে এস থেকে 2টা যদি চলে যায়, ডি তে কয়টা থাকবে, 10টা। যদি ডি তে 10টা থাকে তাহলে আমার ক্রাইটেরিয়ার মধ্যে পড়তেছে না, জিঙ্কও কি হবে না, অবস্থানান্তর মৌল হবে না। হবে না। হবে না। বুঝতে পারছো কথা? জি ভাইয়া। তাহলে যে আমি যে কথাটা বললাম যে কি স্থিতিশীল আয়নের ডি অরবিটাল আংশিক পূর্ণ থাকলে সেটা কি হবে, অবস্থানান্তর মৌল, তাই নাকি? হ্যাঁ, ওকে, এই যে এটা হচ্ছে যে দেখো, এই যে এটা হচ্ছে যে মনে করো আয়রন, এটা হচ্ছে যে জিঙ্ক, আর এটা কি স্ক্যান্ডিয়াম, তাই নাকি? এটা কি আয়রন, এটা স্ক্যান্ডিয়াম, এটা কি জিঙ্ক। তাহলে জিঙ্কের ঘরটা আমার কি পূর্ণ, জিঙ্কের ঘরটা কি আমার পূর্ণ, এটা কখনো কি হবে না? ডি অরবিটাল পূর্ণ আর কি, 10টা, স্থিতিশীল। এটা হবে না। এটা তো ডি অরবিটালে কোনো কিছু নেই, হুম। এটা হবে না। আয়রনের এই যে ডি অরবিটালে 1 থেকে 9 এর এটা মধ্যে আছে জন্য অর্ধপূর্ণ, জারণ সবগুলো অবস্থায়, একটা একটা করে। হ্যাঁ, জারণ অবস্থায় আছে জন্য এটা কি হয়, হয়ে গেছে। দেখো আর একটা ডি অরবিটালের মৌল তাহলে আর একটা কাজ করে, আয়রন সেটার নাম আয়রন তো কি? অবস্থান্তর মূল। হ্যাঁ, আয়রন অবস্থানান্তর মৌল কেন? জারণ অবস্থায় 2টা অবস্থায় আয়রন কি করে, যে ডি ব্লকে 1 থেকে 9 এর মধ্যে তাদের মৌল থাকে। এই যে আয়রনের 2টা অবস্থায় 1 থেকে 9 এর মধ্যে কি মৌল থাকে, একটাতে কয়টা থাকে, 5টা, একটাতে থাকে 6টা। হ্যাঁ, দোনোটাইতে বুঝতে পারছো? তাহলে অবস্থান্তর মূল দেখাতে পারে। হ্যাঁ, এখন আর একটা কাজ করে, সেটা কি, যে জটিল যৌগ গঠন করে। জটিল যৌগ। কি যৌগ গঠন করে বলছি? আর জটিল যৌগের আরেক নাম কি লিগ্যান্ড? বলতেছি লিগেন্ড কি।
অবশ্যই বলবো, হ্যাঁ। জটিল যৌগের নাম লিগেন্ড না, আবার বলাও যায়। কেমন করে দেখো, জটিল যৌগ কেমন করে বুঝবো? যেখানেই দেখবা থার্ড ব্র্যাকেট, এই থার্ড ব্র্যাকেট মানে সেটাকে কি মনে করবা তুমি? জটিল যৌগ। জটিল যৌগের মধ্যে দুইটা জিনিস থাকে। প্রথম, একটা হচ্ছে যে কেন্দ্রীয় মৌল থাকে। কি থাকে প্রথম? এখানে কি কেন্দ্রীয় মৌল, অর্থাৎ যেটা মূলক, যেটাকে মূলক অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটে থাকবে সেটাকে বলা হয় লিগেন্ড। একে লিগেন্ড কেন বলা হয়? এ হচ্ছে যে ইলেকট্রন দাতা, অর্থাৎ এ ইলেকট্রন দান করে, মুক্ত জোর ইলেকট্রন দান করে সন্নিবেশ সমযোজী বন্ধন তৈরি করে। এই লিগেন্ড, বুঝতে পারছো? লিগেন্ড কাকে বলা হয়? যে কি করে, মুক্ত জোর ইলেকট্রন কাকে দান করবে? কেন্দ্রীয় মৌলকে। এখানে কেন্দ্রীয় মৌলটা কি? কপার। এখানে কেন্দ্রীয় মৌলটা কি? কপার। কপার। আর এখানে এই অ্যামোনিয়া, এটা কি? লিগ্যান্ড। লিগ্যান্ড কেন? সে কি করে? ইলেকট্রন দান করে, আর ইলেকট্রন দান করার কারণে কি হয়? সে সন্নিবেশ সমযোজী বন্ধন তৈরি করে। এটা কি বুঝতে পারছো? ভাইয়া বুঝি না, আরেকবার বলবেন? আবার হ্যাঁ, অবশ্যই বলবো। যে সব মৌলে দেখবা যে থার্ড ব্র্যাকেট আছে, সে সব মৌলকে সোজা বোঝার জন্য সন্নিবেশ যে সব মৌলে থার্ড ব্র্যাকেট সমযোজী যৌগ বলে। না, তাদেরকে জটিল যৌগ বলে। অর্থাৎ আচ্ছা, থার্ড জটিল ব্র্যাকেট যৌগ। ওয়ালা মৌলকে জটিল যৌগ বলে। কি বলে? জটিল যৌগ। জটিল যৌগ। আর জটিল যৌগতে দুইটা মৌল থাকে, আর একটা লিগ্যান্ড, অর্থাৎ যে মুক্তজোড় ইলেকট্রন দান করে তাদের, সেটাকে বলা হয় লিগ্যান্ড। আর একটা থাকে কেন্দ্রীয় মৌল, যেরকম কপার, এটা ধাতব, এটা কেন্দ্রীয় মৌল। উম, আর অ্যামোনিয়া, এটা কি? লিগ্যান্ড। লিগ্যান্ড কাকে বলা হয়? যে ইলেকট্রন দান করে। ইলেকট্রন অর্থাৎ মুক্তজোড় ইলেকট্রন দান করে সে কি করে? সন্নিবেশ বন্ধন গঠন করে। গঠন বুঝতে করে। পারছো না পারো নাই? অর্থাৎ হ্যাঁ, পারছি। এখানে কয়টি অ্যামোনিয়া আছে দেখো তো? 4টি অ্যামোনিয়া না? অ্যামোনিয়া 4টি। হ্যাঁ, অ্যামোনিয়া 4টি। অ্যামোনিয়া অল টাইম প্লাস হয়, অর্থাৎ কি? অ্যামোনিয়া কি হয়? ওর জারণ মান কি? প্লাস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্লাস। প্লাস। অ্যামোনিয়া সবসময় NH3 কি হয়? প্লাস প্লাস হয়। সেটা তো জানো। হুম। তাহলে যেহেতু 4টা ইলেকট্রন, কপারের সাথে 4টা ইলেকট্রন ধরে গেল, এখানে হ্যাঁ, দেখো শেষে একটা জিনিস আছে, এটাকে কি বলা হয়? সালফার। সালফেট। এটাকে কি বলা হয়? সালফেট। তাই নাকি? দেখো, এইটা ভর্তি পরীক্ষায় বারবার আসে। এখানে তোমাদের ডিরেক্ট একটাই উপায়, যেটা আমি বলতেছি এটাই অল টাইম মনে রাখবা। দেখো যে এই কপারকে 4টে অ্যামোনিয়া ধরলো, তাই নাকি? এখানে কি আছে? সালফেট। যখন সালফেট। সালফেট থাকে, সালফেট অল টাইম কি করে? ইলেকট্রন দান আপনার করে, ইয়া, গ্রহণ করে। হ্যাঁ, গ্রহণ করে। ইলেকট্রন দান করে না গ্রহণ করে? গ্রহণ করে। গ্রহণ করে। মাইনাস থাকলে কি হয়? মাইনাস সালফেট থাকলে অল গ্রহণ টাইম করে। ইলেকট্রন কি করে? গ্রহণ করে। গ্রহণ করে। সালফেটটা দেখো, এখানে এই চিহ্নটা অল টাইম মনে রাখবা, যে যেখানে মাইনাস থাকবে সেই থার্ড ব্র্যাকেটের উপর প্লাস হবে। অর্থাৎ আচ্ছা এটা ভাইয়া, কি? ও এই যে, 2টা মাইনাস 2টা প্লাস। হ্যাঁ, বুঝতে পারছো? যদি ভাইয়া এখানে 3টা যে মাইনাস যেখানে, থাকতো, উপরে 3টা প্লাস থাকতো। হ্যাঁ অবশ্যই 3টা প্লাস থাকতো, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে ভাইয়া। এটাকে বলা হয় কি? ক্যাটায়ন। এটাকে কি বলা হয়? এটা ক্যাটায়ন। ক্যাটায়ন আর দেখো, নিচেটা অ্যানায়ন। হ্যাঁ। এটাকে কেন ক্যাটায়ন বলা হয়? এই যে কাটা আছে, কাটা কাটা, এই জন্য ক্যাটায়ন। এই যে কাটা দিলাম, এটা হচ্ছে ক্যাটায়ন। বুঝতে পারছো? মানে প্লাস থাকলে হ্যাঁ, ক্যাটায়ন। কেন ক্যাটায়ন? এটাকে কাটা কাটা, এই জন্য এটা ক্যাটায়ন। না, বুঝতে মনে পারো না রাখার জন্য আমার আর কি। কথা? হ্যাঁ হ্যাঁ ভাই, বুঝছি। হ্যাঁ। তাহলে এটাকে কি বলা হয়? ক্যাটায়ন। এতটুকু মনে রাখো। তারপরে হ্যাঁ। আর একটা আছে, দেখো যে এখানে কি? পটাশিয়াম ফেরিক, আরো অর্থাৎ সায়ানাইড। আয়রন সায়ানাইড। হ্যাঁ। পটাশিয়াম আয়রন সায়ানাইড। এটাকে দেখো যে এখানে কয়টা সায়ানাইড আছে? 6টা। 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 কয়টা সায়ানাইড? 6টা। 6টা। তাহলে আয়রন, এখানে আয়রনটা কি? কেন্দ্রীয়। আয়রনটা কেন্দ্রীয়। কেন্দ্রীয়। আয়রনটা কি? কেন্দ্রীয় মৌল। কেন্দ্রীয় মৌল। যদি হ্যাঁ আয়রন কেন্দ্রীয় মৌল হয়, তাহলে 6টা সায়ানাইড ধরবে আয়রনকে, অর্থাৎ 6টা হ্যাঁ সায়ানাইড মুক্তজোড় ইলেকট্রন আয়রনকে দিবে। আর সায়ানাইড হ্যাঁ অল টাইম কি থাকে? ভাইয়া, 6টা মাইনাস। 6টা দিবে নাকি 3টা দিবে মুক্ত জোড় ইলেকট্রন? 6টা দিবে। আচ্ছা, ঠিক প্রতিজন আছে। 6টা 6টা, দুইটা দুইটা করে দিবে। আচ্ছা প্রতিটা সায়ানাইড দুইটা করে মুক্তজোড় ইলেকট্রন দিবে, প্রতিটা সায়ানাইড। আচ্ছা, ঠিক আছে। বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া। তাহলে গেল। এটা যে দেখো, এখানে এই যে পটাশিয়াম দেখতেছো, পটাশিয়াম কয়টা? 3টা। 3টা। 3টা পটাশিয়াম না? অর্থাৎ একটা কে প্লাস পটাশিয়াম কে একটা প্লাস। কে হ্যাঁ প্লাস হ্যাঁ, হয়। কে প্লাস। ভাই একটা বুঝছি এটা। পটাশিয়াম হ্যাঁ, কয়টা ইলেকট্রন গ্রহণ করে? 3টা একটা। প্লাস, এই তাহলে জন্য 3টা উপরে যদি 3 প্লাস মাইনাস। হয়, এই যে 3টাকে, এটা বুঝতে পারছো? জি ভাইয়া।
এখন দেখো, এখন নামকরণটা শিখাবো আমি। কি শিখাবো? নামকরণ। নামকরণটা। ভাই তাহলে দেখো কোনটা এটাকে কি বলা হয়, যেটা মাইনাস 2 মিনিট আছে। হ্যাঁ সাজ্জাদ 2 নতুন মিনিট করে আছে। শুরু কর। ওকে আচ্ছা, শেষ হইলে